এই অ্যাসিডে ঝলসে যাওয়া মুখ নিয়ে আমাকে ভালোবাসি বলতে এসেছিস? নিজের চেহারা একবারও আয়না দেখেছিস? অয়নের এরূপ কথায় থমকে গেল সন্ধ্যা। পুরো দুনিয়া যেন কেঁপে উঠল তার। চক্ষুদয় ঝাপসা হয়ে এলো তৎক্ষণাৎ। বুকের ভেতর চিনচিন ব্যথার অনুভব হয়। এ তো তার চেনা অয়ন না। অয়ন তার সাথে কখনই এভাবে কথা বলেনি। অশ্রুকণা ঝরতে শুরু করে চোখের মণিকোঠা হতে। জোরপূর্বক হেসে বলে উঠল, কী সব বলছেন অয়ন? আপনি না আমাকে ভালোবাসেন? তাহলে এখন এসব কেন বলছেন? ভালোবাসা? মুহূর্তে অট্ট হাসিতে ফেটে পড়ে অয়ন, যেন মজার কিছু জোকস তাকে শোনানো হয়েছে। অবাক নয়নে তাকিয়ে থাকে সন্ধ্যা। মানুষটাকে বড্ড অচেনা লাগছে। এটা কি সে অয়ন যে কিনা দীর্ঘ 3 বছর ধরে তাকে ভালোবাসি বলে পাগলামি করত? গাল বেয়ে অঝরে অশ্রু ঝরছে তার। দাগে আবৃত ফর্সা চেহারাটা রক্তিম আকার ধারণ করে। এরই মাঝে অয়ন হাসি থামিয়ে তাচ্ছিল্য করে বলে ওঠে, হ্যাঁ, আমি ভালোবাসতাম। কিন্তু তোর রূপকে, কত সুন্দরী ছিলি তখন। কিন্তু এখন তোর মুখের অবস্থা দেখেছি? গালের একপাশে পুরো দগদগে ঘা। দেখলেও কেমন ঘৃণা লাগে, ভয় অনুভব হয়। এরপর আমি তোকে ভালোবাসি ভাবলি কি করে? অয়নের কথায় ভীষণ রকম অবাক হয় সন্ধ্যা। টলমলে চোখে অস্ফুট সুরে বলে ওঠে, এই ঘাকে আমি ইচ্ছে করে করেছি অয়ন? এখানে তো আমার কোনো দোষ নেই। অয়ন ভ্রুযুগল কুঁচকে বলে উঠল, তা তো আমার দেখার বিষয় না। এত বছর পাগলা কুত্তার মতো পিছনে ঘুরেছি, তখন তো পাত্তা দিসনি। যে দেখলি সুন্দর চেহারা নষ্ট হয়েছে, ছেলে পাবি না আর, সেই আমার গলায় ঝুলতে এসেছিস তাই না? প্রচণ্ড বক্ষ পীড়ায় সন্ধ্যার অষ্টযুগল কেঁপে ওঠে। নিজেকে সামলানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। হাঁটু গেড়ে বসে পড়ে অয়নের পায়ের নিকট। দুহাতে ঝাপটে ধরে অয়নের পদযুগল ফুপিয়ে কান্না করতে করতে বলে ওঠে, বিশ্বাস করুন অয়ন, আমি আপনাকে বড্ড ভালোবাসি। সেদিন ভালোবাসার কথা জানানোর জন্যই তো আমি আপনাদের ভার্সিটিতে যাচ্ছিলাম, আর মাঝপথে এই ঘটনাটা হয়ে গেল। আপনি বিশ্বাস না হলে নিবিড় ভাইকে বলে দেখুন, উনি সবটা জানে, সবটা। আমাকে দয়া করুন নয়ন, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। সন্ধ্যার হাউমাউ করে কান্না, অসহায়ত্ব কোনোটাই মন গলাতে পারল না অয়নের। সন্ধ্যাকে কতগুলো তিক্ত কথা শুনিয়ে দিতে ইচ্ছা করছে। পা ঝাড়া দিয়ে সরিয়ে নিয়ে আসে অয়ন। বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, দেখো সন্ধ্যা, রাগ উঠিও না, ভালো আছি, ভালো থাকতে দাও। তোমার প্রতি আর বিন্দুমাত্র ইন্টারেস্ট কাজ করছে না আমার। ছ্যাবলামো বাদ দাও। পুনরায় পা আঁকড়ে ধরে সন্ধ্যা। পার্কে থাকা মানুষজন যেন মজা লুটতে ব্যস্ত তাদের দেখে। তিয়াশা নিজের সকল আত্মসম্মানকে দূরে ঠেলে কাঁদতে কাঁদতে বলে ওঠে, দয়া করুন নয়ন, আমি সত্যি আপনাকে ভালোবাসি। আপনার জন্য সব করতে রাজি। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আমি সহ্য করতে পারবো না, বিশ্বাস করুন। আর সহ্য হলো নয়নের। লাথি দিয়ে সরিয়ে দেয়। ছিটকে পড়ে সন্ধ্যা। অশ্রু চক্ষু নয়নের পানে নিক্ষেপ করতেই অয়ন ক্রোধিত কণ্ঠে বলে ওঠে, ভালোভাবে বলছি তোর ভালো লাগছে না তাই না? চেহারার যা স্ত্রী, পতিতালয়েও জায়গা পাবি না। আর চাইছিস আমার হয়ে থাকতে? স্ল্যাট একটা। কথাগুলো বলে হনহন করে জায়গা থেকে প্রস্থান করে অয়ন। স্তব্ধ হয়ে সেখানে বসে রইল সন্ধ্যা। স্ল্যাট তাকে পতিতার সাথে তুলনা করতে একবারও দ্বিধা করল নয়ন। কোথাও একটা ভাঙন হচ্ছে সন্ধ্যার। নেত্রের কার্নিশ বেয়ে অবিরাম গড়িয়ে পড়ছে জল। এলোমেলো হয়ে ফুটপাত ধরে হাঁটছে সন্ধ্যা। গায়ে জড়ানো শুভ্র রঙের ওড়নাটা দিয়ে মুখের অর্ধেক অংশ ঢাকা। আড়াল করে রেখেছে নিজের কলঙ্ককে, যে কলঙ্কের জন্যই অয়ন তাকে এভাবে চূর্ণ বিচূর্ণ করে দিল। বুকের যন্ত্রণায় পা দুটো ভেঙে আসছে ক্রমাগত। তবুও বহু কষ্টে শরীরটাকে টেনে নিয়ে যায় বাড়ির দিকে। আকস্মিক একটা বেলুন সামনে আসায় পদচারণ থেমে যায় তার। একটা বাচ্চা এগিয়ে আসে বেলুন নিতে। বাতাসের তোড়ে মাথার ঘোমটা সরে গেলে বেরিয়ে আসে সন্ধ্যার মুখশ্রী। বাচ্চার নজর তার দিকে পড়তেই প্রচণ্ডভাবে চিৎকার করে ওঠে। ঘাবড়ানো কণ্ঠে বলে উঠল, আম্মু, আম্মু দেখো কি ভয়ঙ্কর! বাচ্চাটির মা ছুটে এসে আগলে নেয় বাচ্চাটিকে। তার দিকে তাকিয়ে নিজেও কিছুটা ঘাবড়ে যায়। বাচ্চাটি আঁকড়ে ধরে দ্রুত সরে যায় সন্ধ্যার সামনে হতে। করুণ চাহনি নিক্ষেপ করে ওড়না দ্বারা পুনরায় আড়াল করে নেয় নিজেকে। এতটাই কি খারাপ দেখতে সে? মানুষ দেখে তাকে ভয় পায়? কিভাবে বাঁচবে সে এই মুখ নিয়ে? প্রকৃতি রক্তিম আভায় নিজেকে রঙিন করে রেখেছে। সন্ধ্যার আকাশে উড়তে থাকা পাখিরাও ব্যস্ত নিজের নীড়ে ফিরতে। বহু কষ্টে নিজের শরীরটা টেনে বাড়ি আসে সন্ধ্যা। চক্ষুদয় ফুলে আছে কান্নার দরুন। অভ্যন্তরীণ পীড়া যন্ত্রণায় শরীরটা ভেঙে আসছে। দরজাটা ঠেলে তাকে ভেতরে ঢুকতেই মা রান্নাঘর থেকে ছুটে এলো। সন্ধ্যা, এতক্ষণ কোথায় ছিলি মা? বাকিটা বলে ওঠার আগে সন্ধ্যা সোজা নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল। দরজা আটকে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। কেন তার সাথে এমনটা হলো? তার তো এখানে কোনো অপরাধ নেই। তাহলে সে কেন এমন শাস্তি পাচ্ছে?
বক্ষ মাঝে যন্ত্রণায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কান্নার মাঝে মনে পড়ে যায় সেই বিষাক্ত দিনটার কথা। অয়ন তার চাচাতো ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। ছোট থেকে এ বাড়িতে তার আসা যাওয়া ছিল। গত 3 বছর ধরে তার পেছনে পড়ে থাকতো ছেলেটা ভালোবাসার দাবিতে। প্রথমে সন্ধ্যার অয়নকে পছন্দ না হলেও ধীরে ধীরে ভালোবাসতে শুরু করে অয়নকে। সেদিন অয়নকে ভালোবাসার কথা জানানোর জন্যই সেদিন তাদের ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে। কিন্তু মাঝপথে হুট করে একদল বখাটে তার পথ রোধ করে, যারা তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। পরবর্তীতে চাচাতো ভাই নিবিড়কে জানালে সে আর অয়নসহ তার বন্ধুরা মিলে বখাটেদের হুমকি দিয়ে আসে। আর এর প্রতিদান স্বরূপ তার মুখে ছুঁড়ে দেওয়া হয় বিষাক্ত পানীয়, ঝলসে দেওয়া হয় তার মুখশ্রী। পুরোপুরি মুখ পুড়ে না গেলেও গালে তৈরি হয় দগদগে ঘা। দীর্ঘ 6 মাস পর সুস্থ হয়ে আজ অয়নকে নিজের মনের কথা বলতে যায় সন্ধ্যা। কোথায় গেল অয়নের সেসব পাগলামি? কোথায় গেল তার ভালোবাসা? তার সৌন্দর্যের সাথে সাথে কি ভালোবাসাও হারিয়ে গেল? এত নিখুঁত অভিনয় চালিয়ে গেল তার সাথে? গাল বেয়ে অঝরে ঝরতে থাকে অশ্রুকণা। চিৎকার করে কাঁদতে থাকে। দরজা ধাক্কানোর শব্দে হাত কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে, তবুও কিছুটা ব্যর্থ হয়। দ্বিপ্রহর কেটে যায় এভাবেই। মাঝে এসে সন্ধ্যার বাবা ইব্রাহিম সাহেবও বেশ কয়েকবার ডেকে গেছে সন্ধ্যাকে, কিন্তু কোনো প্রত্যুত্তর করেনি সে। কারো ডাকেই সন্ধ্যার কান পর্যন্ত কিছুই পৌঁছায় না। শুধু অয়নের ছোড়া শব্দগুলি বারবার ভেসে আসে কানে। চেহারার যা স্ত্রী, পতিতালয়েও জায়গা পাবি না। ঘৃণা লাগে তোকে দেখে। বারবার কিছু একটা বিঁধে যাচ্ছে অভ্যন্তরে। ধীরে ধীরে মাথা তুলে দেয়াল ধরে উঠে দাঁড়ালো সন্ধ্যা। টলতে টলতে এগিয়ে গেল রুমের কোণের আয়নার সামনে। একটি কক্ষের মৃদু আলোয় নিজের প্রতিবিম্ব যেন আরও বিকৃত দেখাচ্ছে। আয়নায় তাকাতেই বুকটা হাহাকার করে উঠল। গালের দগদগে অংশটা এখনো হালকা লালচে। ছোট ছোট অসমান দাগগুলো যেন তাকে বারবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তার খুঁতটাকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সন্ধ্যা ভেঙে পড়ল নিজেই নিজের সামনে। কাপা কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, এই মুখটাই এই মুখটাই আমার শত্রু ছিল শুরু থেকে। সৌন্দর্যই অভিশাপ ছিল আমার জন্য। যে মুখ দেখে সবাই আমাকে চাইতো, যে মুখ দেখে অয়ন পাগল ছিল, সেই মুখটাই আজ আমাকে ঘৃণার পাত্র বানালো। কেন আমাকে অভিশাপ দিলে খোদা? যদি সৌন্দর্য না থাকতো তাহলে কি তারা আমাকে ছিঁড়ে খেতে চাইতো? এই দাগ, এই দাগই কি আমার সেই সৌন্দর্যের শাস্তি? হঠাৎই চোখ দুটো শক্ত করে বন্ধ করে নেয় সন্ধ্যা। বুকের ভিতর জমে থাকা সমস্ত ব্যথা, লজ্জা, অপমান গলে নেমে আসে গাল বেয়ে। হাউমাউ করে পুনরায় কেঁদে ওঠে। আহাজারি করে বলে ওঠে, আমি ক্লান্ত, খুব ক্লান্ত। সৌন্দর্য ছিল আমার শত্রু, আর এখন এই দাগ আমার শাস্তি। এই শাস্তি আমি পেতে চাই, আমি পালাতে চাই। আমি কারো চোখের সামনে থাকতে চাই না। অনেকক্ষণ নিজের সাথে লড়াই করে উঠে দাঁড়ায় সে। এটাই তার শেষ কান্না, আর কাঁদবে না। কাউকে কথা শোনানোর সুযোগই দিবে না সে। সন্ধ্যা গভীর নিঃশ্বাস ফেলে নিজের ধ্বংসপ্রায় আত্মার সঙ্গে শেষবার লড়াই করে উঠে দাঁড়ালো। নজর খুলে এগিয়ে যায় ড্রয়িং রুমের দিকে। সকলে উপস্থিত সেখানে। তাকে দেখে সকলে যেন হাত ছেড়ে বাঁচে। ইব্রাহিম সাহেব এগিয়ে এসে মেয়ের মাথায় স্নেহময় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে আম্মু? দরজা আটকে বসেছিলে কেন? কেউ কিছু বলেছে? আমাকে ফুপির কাছে পাঠিয়ে দিবে আব্বু? আমি এখানে থাকতে চাই না। কানাডায় গিয়ে পড়ালেখা করতে চাই। ড্রয়িং রুমে যেন ছোটোখাটো বাজ পড়ল। সকলেই অবাক হয়েছে সন্ধ্যার কথায়। বুদ্ধিমান ইব্রাহিম সাহেব কিছুটা হলেও আজ করতে পারেন হয়তো। বাড়তি কথা না বাড়িয়ে বলে উঠল, তুমি যা চাবে তাই হবে আম্মু। তোমার কানাডা যাওয়ার ব্যবস্থা বাবা করে দিব। নিকোষ কৃষ্ণ আধারে নিমজ্জিত চারিপাশ। জানালা গলিয়ে আসা শীতল বাতাসে কক্ষের পর্দাগুলো দুলে চলেছে। টুকটাক অল্প স্বল্প গোছগাছে ব্যস্ত সন্ধ্যা। কান্নার ফলে চোখ মুখ ফুলে আছে তখনও। অনেক আগে থেকেই তার ইচ্ছে ছিল বিদেশ গিয়ে পড়াশোনা করার। বিশ্বের সেরা ইউনিভার্সিটিগুলোর একটি টরন্টো ইউনিভার্সিটি। তার স্বপ্নের ইউনিভার্সিটি। সে অনুযায়ী স্কলারশিপের পরীক্ষাসহ IELT কোর্স করতে হবে। পরবর্তীতে সকল পরীক্ষার ঝামেলা শেষ হতে সিদ্ধান্ত নিয়েছিল নিজের মনের কথা অয়নকে জানানোর। তার মাঝেই এমন ঘটনা হবে কে জানত? সে বিধ্বস্ত সময়ের মাঝেই তার কাঙ্ক্ষিত প্রাপ্তির ফলাফল আসে। কতটা খুশিতে কান্না করেছিল সে নিজেই জানে না। স্বপ্নের বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েও নাকচ করতে চেয়েছিল শুধুমাত্র নিজের সাথে হওয়া এই দুর্ঘটনার জন্য। কিন্তু কে জানতো এই ঘটনাকে কেন্দ্র করে আবার পাড়ি জমাতে হবে দূরদেশে। ভাবনার মাঝেই আকস্মিক দরজায় নক পড়ে। কাজ না থামিয়ে বলে উঠল, দরজা খোলাই আছে। দরজা গলিয়ে ভিতরে প্রবেশ করে নিবিড়। সন্ধ্যা একবার দেখেও চক্ষুদয় ফিরিয়ে কাজে মনোনিবেশ করে। নিবিড় পুরো কক্ষে একবার চোখ বুলে দৃষ্টি নিক্ষেপ করে সন্ধ্যার পানে। দৃষ্টি স্থির করে বলে উঠল, হুট করে এমন সিদ্ধান্তের মানে কি সন্ধ্যা? তৎক্ষণাৎ হাত থেমে যায় সন্ধ্যার। তার ছেলের হাসি ফুটে উঠল ওষ্ঠের কোণে। হাসিটুকু নিয়েই বলল, তাহলে কি করতাম ভাইয়া? মানুষের চোখের ঘৃণা তাচ্ছিল্য দেখে তিলে তিলে মরে যাওয়ার কথা বলছো?
কেউ তোকে তাচ্ছিল্য করবে না বোন, আমরা দিবই না কাউকে সে সুযোগ। তুই পারবি আমাদের ছেড়ে ওই বিদেশে থাকতে? একটু কি কষ্ট লাগবে না আমাদের ছাড়া থাকতে? লাগবে হয়তো, তবে আমি সামলাতে পারবো। যে কষ্ট পেয়েছি তার কাছে তো এই কষ্ট সামান্য ব্যাপার ভাইয়া। আর তাছাড়া আমি তো কানাডা গিয়ে পড়াশোনা করতে চেয়েছিলাম। এখন যেহেতু সুযোগ এসেছে তাহলে আমি সেটা হাতছাড়া করব কেন? নিবিড় তৎক্ষণাৎ কিছু ভাবল, দৃঢ় কণ্ঠে বলে উঠল, কিন্তু তুই তো পরে যাওয়ার জন্য নাকচ করেছিলি। তাহলে এখন কি এমন হলো যে হুট করে পাগল হয়ে যাচ্ছিস যাওয়ার জন্য? আচ্ছা, অয়ন আবার তোকে কিছু বলেনি তো? মুহূর্তে ব্যস্ত থাকা হাতটা থেমে যায়। সন্ধ্যার ক্ষীণ নড়ে ওঠে। সামান্য ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। নেত্র কার্নিশ জ্বলতে শুরু করেছে ততক্ষণে। তবুও বহু কষ্টে উচ্চারণ করলো, না, ওনার সাথে আমার কথা হয়নি। সময়ের স্রোত প্রবহমান, কিভাবে সময় চলে যায় কেউ টের পায় না। দেখতে দেখতে চলে অনেকগুলো দিন। এরই মাঝে চলে এসেছে সন্ধ্যার কানাডা যাওয়ার দিনটা। সকলের থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে এসেছে সন্ধ্যা, সাথে এসেছে মা বাবা আর নিবিড়। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল নিশিতা খাতুন। মেয়ের চিন্তায় খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে গত কয়েকদিনে। মেয়েকে কিছুতেই বিদেশের মাটিতে যেতে দিতে রাজি নন তিনি, কিন্তু মেয়ের জিদের কাছে পরাজিত হতে হলো শেষমেশ। মায়ের কান্না দেখে এগিয়ে আসে সন্ধ্যা, মাকে বুঝ দিতে বলে উঠল, আম্মু কান্না করো না, আমার কিছু হবে না, আমি ঠিকঠাক থাকতে পারবো ওখানে। তুই কি বুঝবি মায়ের কষ্ট? একমাত্র মেয়েও চলে যাচ্ছে দূরে, আমি কাকে নিয়ে থাকবো বল? সন্ধ্যা গভীর নিঃশ্বাস ফেলে মায়ের দুই হাত নিজের হাতে বন্দি করলো। ভেজা চোখে মায়ের দিকে তাকে ক্ষীণ হাসি ফুটিয়ে বলল, আমি চলে গেলে তুমি একা হবে না আম্মু, বাড়িতে সবাই আছে। আর আমি তো নিয়মিত ভিডিও কল করব। তুমি এভাবে কান্না করতে থাকলে আমার যেতে কষ্ট হবে তো। নিশিতা খাতুন বুকের ভিতর জমে থাকা স্নেহ মিশ্রিত কষ্ট সামলাতে সামলাতে সন্ধ্যাকে বুকে টেনে নিলেন। তোর মুখ না দেখলে ঘুম আসে না রে, তুই কি বুঝবি? একটু দূরে দাঁড়িয়ে থাকা ইব্রাহিম সাহেব এগিয়ে এলেন এ সময়ে। তার মুখেও চিন্তা, কষ্ট সব কিছু মিলেমিশে আছে। তবুও কণ্ঠ দৃঢ় রেখে বললেন, পরের বাড়িতে মেয়ে পাঠানোর থেকেও কষ্ট মেয়েকে দূরে দেশে পাঠানো। বিপদে আপদেও কোনো খোঁজখবর পাওয়া যায় না। ওখানে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাকে বলবি, আমি দুদিনের মধ্যে চলে আসবো তোর কাছে। সন্ধ্যার চক্ষুদায় ভেজে উঠল বাবার কথায়। বহু কষ্টে বলল, আব্বু তুমি এমন বললে আমি যেতেই পারবো না। ইব্রাহিম সাহেব মুচকি এসে সন্ধ্যার মাথায় হাত রাখলেন। তার চোখ দুটো মলিন হয়ে আছে। কণ্ঠে কোমলতা ঢেলে বলল, কাঁদবি না, কানাডায় গিয়ে মাথা ঠান্ডা করে পড়াশোনা করবি, নতুন করে শুরু করবি। জীবন কারোর জন্য থেমে থাকে না মা। স্পিকারের অ্যানাউন্সমেন্ট হতেই নিবিড়ে গিয়ে আসে। কথা না বাড়ে মৃদু সুরে বলে উঠল, ভালো থাকিস বোন, আর নিজের খেয়াল রাখিস। সন্ধ্যা ব্যাগটা কাঁধে তুলে শেষবারের মতো ওদের তিনজনকে দেখে নিল। তার নিরাপদ স্থানটা ছেড়ে চলে যাচ্ছে বহু দূরে। ঠোঁটের কোণে এক ঝলক হাসি ফুটিয়ে বলল, ভালো থাকো সবাই, আমি একা থাকতে পারবো, সত্যিই পারবো। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় ইমিগ্রেশন লাইনের দিকে। এক মুহূর্ত থেমে পুনরায় একবার পেছনে ঘুরে তাকায়। অশ্রুসিক্ত চোখে আরেকবার পরখ করে নেয় নিজের পরিবারকে। পরক্ষণেই মায়া না বাড়িয়ে সোজা ঢুকে যায় এয়ারপোর্টের ভিতর। নেত্রপল্লব জ্বলে টইটম্বুর হয়ে গেল সহসা। ঠোঁটে ঠোঁট চেপে কান্না সংবরণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। সন্ধ্যা দ্রুত হেঁটে প্রবেশ করে ওয়াশরুমে। ভেতরে ঢুকতেই এক ধরনের নিস্তব্ধ শীতলতা তাকে ছুঁয়ে গেল। কান্নারত মুখ ধুয়ে নিলে হয়তো একটু স্বাভাবিক হতে পারবে, এই ভেবে সন্ধ্যা বরফ ঠান্ডা পানি হাতে তুলে মুখে ছিটা দিতেই হঠাৎ চক্ষুদয় আটকে যায় আয়নায়। সেই দাগ, সেই বিকৃত দহন চিহ্ন যা তাকে এই দিনের দিকে ঠেলে এনেছে। চোখ পুনরায় ঝাপসা হয়ে এলো, ঠোঁট কেঁপে উঠল কিঞ্চিত। আপন মনে বলে উঠল, আমি কি সত্যিই ঠিক করছি? তার কথার মাঝেই এক মাঝবয়সী ভদ্রমহিলা প্রবেশ করেন। ফ্রেশ হয়ে বের হতেই হুট করে নজর আটকায় সন্ধ্যার মুখশ্রীর পানে। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে সন্ধ্যার দিকে। পরক্ষণই কৌতূহলী কণ্ঠে বলে উঠল, তোমার মুখে কি হয়েছে? পাশ ফিরে যায় সন্ধ্যা। ভদ্রমহিলার কৌতূহল দেখে তার ছেলের হাসি ফুটে ওঠে। নিষ্প্রভ কণ্ঠে বলল, অ্যাসিড ছুঁড়ে দেওয়া হয়েছিল। কথাটুকু শুনে মহিলার দৃষ্টির বদল ঘটল। কেমন আরও চোখে তাকিয়ে ব্যঙ্গ করে বলে উঠল, নিশ্চয়ই প্রেম করে ছেলেকে ধোঁকা দিয়েছিলে। কর্ণকুহরে এহেম কথা প্রবেশ করতে বিস্মিত হলো সন্ধ্যা। এদের মন মানসিকতা এত নিচু কেন? কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকে। পরক্ষণে রাগে জ্বলে ওঠে শরীর। কতগুলো কটু বাক্য শুনিয়ে দেওয়ার ইচ্ছেকে দমন করে রাগে সুরে বলে উঠল, মাইন্ড ইওর ওন বিজনেস। কথাটুকু বলে হনহন করে বেরিয়ে যায় সন্ধ্যা, রাগে মাথা ফেটে যাওয়ার জোগাড়। এখন মনে হচ্ছে দেশ ছেড়ে ভালো করছেন। এদের মাঝে থাকলে সে শান্তিতে বাঁচতেই পারবে না। কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ হলো অন্টারিও। কানাডার 13টি প্রদেশ ও অঞ্চলের মধ্যে সর্বাপেক্ষা জনবহুল বলা চলে। কিছুটা ঝাঁকুনি দিয়ে প্লেনটা অন্টারিওয়ের মাটি স্পর্শ করে। প্লেন থেকে নেমে কিছুটা নার্ভাস হয়ে যায় সন্ধ্যা। নতুন শহর, নতুন মানুষ, কোথায় কি করবে সে? পুরো এয়ারপোর্টে সোনালি আভাস ছড়াচ্ছে। চারপাশে সকলেই বিদেশি, পরনে শার্ট প্যান্ট। অনেক মেয়েদের পরনে আবার ছোট ছোট পোশাক। আশেপাশে কিছুজন
কৌতূহলী দৃষ্টিতে তাকে দেখছে। হয়তো তার ভিন্নতার কারণে নিজের ওড়না দ্বারা মুখের বড় অংশটুকু আড়াল করে এদিক সেদিক তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করে। ফুপি তো বলেছিল তার ফুফাতো ভাই আসবে তাকে নিতে, কিন্তু কোথায় সে? দেশের ভিন্নতার কারণে ফুফাতো ভাই বোন কাউকে সে খুব একটা চেনে না। হাতের ব্যাগগুলো নিয়ে কিছুটা এগিয়ে গেল সামনে। কেউ কেউ আসেনি তাকে নিতে? বুক ধকধক করছে তার। কেউ না এলে একা একা কোথায় যাবে সে? এত খোঁজাখুঁজির পরেও নিজের নামের কোনো প্লে কার্ড না পেয়ে হতাশ হয়, অসহায় অনুভব করে প্রচণ্ডভাবে। আপন মনেই বলে উঠল, ফুপি কি তাহলে মিথ্যে বলল? এই অচেনা শহরে কোথায় যাব আমি? হুট করে একজন ভিনদেশি যুবককে নিজের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সন্ধ্যার পুরো কায়া কেঁপে উঠল। কয়েক পা পিছিয়ে গিয়ে পুনরায় এয়ারপোর্টে ঢুকে যায়। আর বাইরে বের হওয়ার সাহস করে না। এখানে সে নিরাপদ থাকবে বাইরের তুলনায়, কিন্তু কতক্ষণ এখানে থাকবে সে? অজানা ভয়ে বড় বড় শ্বাস ফেলা শুরু করে মেয়েটা। হুট করে কর্ণপাত হয় ভারী দৃঢ় কণ্ঠ। সন্ধ্যা! ভ্রু যুগল কুচকে যায় সন্ধ্যার। এবার নিশ্চিত হয় তাকেই বলছি। তবুও কিছুটা সামলে ইংরেজিতে বলে উঠল, ইয়েস বাট ইটস নট সন্ধ্যা, ইটস সন্ধ্যা। প্রচণ্ড বিরক্ত হয় যুবকটি। টানাটানা ইংরেজিতে বলে উঠল, তাতে আমার কি? আমার সাথে এসো, আম্মু অপেক্ষা করছি। ভ্রু যুগল কুঞ্চিত হয় সন্ধ্যার। তবুও আর কথা বাড়ে না। ব্যাগপত্র নিয়ে উঠে দাঁড়ায়। সামনে থাকা ছেলেটি হনহন পায়ে এগিয়ে যায় সামনের দিকে। সন্ধ্যা কিছুটা অবাক হয়। কেমন ছেলে এ? দেখছি একটা মেয়ের এতগুলো ব্যাগ তুলতে কষ্ট হচ্ছে, তাও একটু সাহায্য করলো না। ভদ্রতার খাতিরে তো একটু বলতেও পারতো, কিন্তু না। অভদ্র মৃণালের ছেলে একটা। মনের কথাগুলো মনেই রেখে নাক ফুলিয়ে এগিয়ে যায় সে। শীতল আবহাওয়ায় রাস্তা ধরে গাড়ি এগিয়ে যাচ্ছে সমানতালে। সন্ধ্যার কৌতূহলী চক্ষুদায় উইন্ডো দিয়ে বাইরের দৃশ্য বোলাতে ব্যস্ত। বড় বড় দালান সাই সাই করে অতিবাহিত হচ্ছে। কানাডিয়ান শুভ্র চামড়ার অধিবাসীরা চোখের পলকে হারিয়ে যাচ্ছে বারবার। মুগ্ধ দৃষ্টিতে সব কিছু অবলোকন করে নেয় সন্ধ্যা। হুট করে পাশ থেকে প্রশ্ন শুনে পিলে চমকে ওঠে। তোমার মুখে কিসের দাগ? অ্যাসিড নাকি? তড়িঘড়ি করে মুখশ্রী আড়াল করে সন্ধ্যা। এই প্রশ্ন শুনতে শুনতে ক্লান্ত সে। ইচ্ছে করে না প্রশ্নটার উত্তর দিতে, কিন্তু ভদ্রতা দেখিয়ে ছোট্ট করে বলে উঠল, কিছুটা নাক ছিটকায় সে। এইসব তার জাস্ট সহ্য হয় না, ঘৃণা লাগে ব্যাপারগুলো। পেছনে বসে থাকা সন্ধ্যা আয়নার মাধ্যমে পুরো ব্যাপারটাই খেয়াল করে। মুহূর্তে চেহারা মলিনতায় ছেয়ে যায়। এখানে মানুষগুলোও কি তাকে তাচ্ছিল্য করবে? কিভাবে সহ্য করবে এসব? পর মুহূর্তে নিজেকে শক্ত করে মনে মনে বলে ওঠে, তুই তো স্ট্রং সন্ধ্যা। কে তোকে পছন্দ করলো, কে তোকে পছন্দ করলো না, এগুলোতে তোর কিছুই যায় আসে না। প্রায় 3 ঘন্টার ব্যবধানে গাড়ি এসে পৌঁছালো বিশাল একটি বাড়ির সামনে। সন্ধ্যা উইন্ডো দিয়েই চারপাশ দেখতে লাগলো। বিশাল লন। লনের আশেপাশে বিদেশি সব গাছ দিয়ে ঘেরা। মুহূর্তে মুগ্ধতা ঘিরে ফেলে সন্ধ্যাকে। ইলমা বেগম সন্ধ্যার জন্য অপেক্ষা করছিলেন। সন্ধ্যাদের দেখা মাত্র ছুটে আসলো গাড়ির দিকে। এসে জড়িয়ে ধরে চুমু খেল পুরো মুখে। ততক্ষণে সাথে থাকা যুবকটি বিরক্তি নিয়ে ভেতরে চলে যায়। অস্তুতে পরিপূর্ণ হয় সন্ধ্যার ফুপি ইলমা চক্ষুদয়। সন্ধ্যাকে বুকে আগলে নিয়ে স্নেহমাখা কণ্ঠে বলে উঠল, কতদিন পরে তোকে দেখছি সন্ধ্যা। সবার থেকে দূরে থেকে শান্তি পাই না রে, কিন্তু তোকে দেখে আমি কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। ফুপি ইলমার আগলে রাখা উষ্ণতা যেন সন্ধ্যার বুকের কোণে গভীর শূন্যতা ভরে দিল। হুট করে বাড়ির কথা মনে পড়ে যায়। গলা শুকিয়ে আসে সন্ধ্যার। ফুপির সাথে খুব বেশি সখ্যতা নেই তার। দুবার শুধু দেখা হয়েছে ওনার সাথে। ইলমা বেগম প্রায় 28 বছর যাবৎ কানাডায় থাকে, আর তার ফুপাতাও আগে থেকে কানাডার স্থানীয় নাগরিক ছিলেন তিনি। পরবর্তীতে বিয়ে করে ফুপিকেও নিয়ে আসে কানাডায়। কিছুটা চাপা হাসি দেওয়ার চেষ্টা করে। ইলমা বেগমও আর কথা বাড়ায় না। আদর ভরা হাতে ওর মাথায় হাত বুলিয়ে বলে উঠল, চল মা, ভেতরে চল। সন্ধ্যা নামছে, কিছুক্ষণ পরেই ঠান্ডা লাগবে। ইলমা বেগম তাকে রুম দেখিয়ে দিয়ে চলে যায়। ইতস্তত করে ভেতরে প্রবেশ করে সন্ধ্যা। ভেতরে প্রবেশ করে আরেক দফা মুগ্ধ হয় সে। এত সুন্দর রুম, পুরো কক্ষ জুড়ে আধুনিক আর্কিটেকচারের ছাপ। সন্ধ্যার চোখ বড় হয়ে যায়। সে এক পলকেই চারপাশটা ঘুরে দেখে। হঠাৎ তার নজর যায় বিশাল গ্লাসে আবৃত দেয়ালের দিকে। সন্ধ্যা খুশিতে ছুটে এলো। বাইরে বিশাল বিশাল পাইন গাছগুলো নজর কাড়ে। কি সুন্দর, কি নিখুঁত। তাদের বাড়িটাও আধুনিকতায় মোড়া আর সুন্দর, তবে এই বাড়ির মতো অতটাও না। ফ্রেশ হয়ে বের হতেই একজন মেয়েড এসে তাকে ডেকে যায়। সিঁড়ি দিয়ে নামতে নামতে পুরো বাড়িটার দিকে নজর বোলাতে থাকে। পুরো বাড়ি কৃত্রিম আলোকসজ্জায় সজ্জিত। আকস্মিক কারোর সাথে সামান্য ধাক্কা খেতেই পদাচরণ থেমে যায় তার। হকচকিয়ে চক্ষুদয় মেলে ধরতেই নজর আসে শুভ্র রঙের একটি কম বয়সী মেয়ে। পরনে হাঁটু পর্যন্ত স্কার্ট আর শার্ট। ফর্সা পা দুটো উন্মুক্ত। সন্ধ্যা বিব্রত বোধ করে সরি বলতে যাবে, এর পূর্বে মেয়েটি ক্রোধ মিশ্রিত সুরে বলে উঠল, ননসেন্স, চোখে দেখো না নাকি? বড্ড অবাক হয় সে।
সামান্য একটু ধাক্কার জন্য এভাবে বলতে হয়? অচেনা কারোর সাথে কেউ এভাবে ব্যবহার করে নাকি? অস্বস্তি নিয়ে সন্ধ্যা বলে উঠল, সরি, আমি আসলে খেয়াল করিনি। তুমি প্লিজ রাগ করো না। ডিসগাস্টিং কথাটুকু বলেই জায়গা প্রস্তার করে মেয়েটি। ব্যাপারটা প্রচণ্ড খারাপ লাগে সন্ধ্যার। তারা সবাই কি এমন, নাকি তাকেই সহ্য করতে পারছে না কেউ? না হলে এমন ব্যবহার কেন করছে তার সাথে? মলিনতায় ছেয়ে যায় মুখশ্রী। ডাইনিং টেবিলের সামনে যেতে কর্ণপাত হয় ইলমা আর যুবকটির কণ্ঠস্বর। কিছু নিয়ে হয়তো কথা কাটাকাটি করছে, কিন্তু কানাডার ভাষা কথা বলায় কিছুই বুঝতে পারে না। হুট করে ইলমা বেগম রেগ ইংরেজিতে বলে উঠল, সন্ধ্যার সাথে বাজে আচরণ করলে একদম ভালো হবে না ইয়াস। ও আমাদের মেহমান, ওর সাথে ভদ্র আচরণ করবে। বাকিটা বুঝতে বাকি থাকে না আর। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সন্ধ্যার। এই বাড়ির কেউ হয়তো তাকে পছন্দ করছে না, শুধু ফুপি ছাড়া। এই বাড়িতে থাকাটা এখন তার আত্মসম্মানে বাঁচবে। তাই এই বাড়িতে আর থাকার ইচ্ছে নেই। নিবিড় ভাইকে বলে কোনো একটা ব্যবস্থা করতে হবে। নিজের উপস্থিত জানান দিতে পায়ে শব্দ করে এগিয়ে যায় সন্ধ্যা। তাকে দেখা মাত্র চুপ হয়ে যায় দুজনে। ইয়াস উঠে চলে যায়। ইলমা বেগম হাসার চেষ্টা করে বলে উঠল, এসেছিস, বস, খাবার খাবি। সন্ধ্যা কথা বাড়ায় না। ক্ষুধা পেয়েছে, আগে খেয়ে নেয়। খাওয়া শেষে মিনমিন করে বলে উঠল, ফুপি, আমি কয়েকদিনের মাঝে হয়তো চলে যাব। ইলমা বেগম কিছুটা চমকে ওঠে। তাদের কথা শুনে কি ফেলল সন্ধ্যা? অস্বস্তি ঘিরে ধরে মুহূর্তেই। আমতা আমতা করে বলে উঠল, কেন, কোথায় যাবি তুই? হোস্টেলে উঠবো। আগেই বলতে চেয়েছিলাম কিন্তু বলা হয়নি, তবে কিছুদিন সময় লাগবে হয়তো। অবাক হয় এলমা বেগম। অস্ফুট সুরে বলে উঠল, কিন্তু? তিনি কথা শেষ করার পূর্বে উঠে দাঁড়ায় সন্ধ্যা। তড়িঘড়ি করে বলে উঠল, কোনো কিন্তু না পপ্পি। ওখানে থাকলে আমার পড়ালেখায় মনোযোগ আসবে, বিশ্বাস করো। তুমি আমাকে আটকেও না প্লিজ। ভেতরে ভেতরে খারাপ লাগা ছেয়ে যায় ইলমা বেগমের। সন্ধ্যা যে কিছুটা হলেও শুনেছে বুঝতে বাকি নেই তার। না হলে হুট করে এভাবে চলে যাওয়ার কথা বলতো না। নেত্রপল্লব কিছুটা ভিজে ওঠে তার। এত বছর পরে ভাইজিকে নিজের কাছে পেয়েও রাখতে না পারার জন্য আফসোস হয়। সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, আচ্ছা, তবে বারবার ফুপির কাছে চলে আসবি তো, প্রমিস? সন্ধ্যা স্মিত হাসল। ইলমা বেগমের খারাপ লাগা দূর করতে এক পাশ থেকে জড়িয়ে ধরে। দুই ঠোঁট প্রসারিত করে বলে ওঠে, প্রমিস, তুমি না বললেও চলে আসবো। ডিনার শেষে নিজের জন্য নির্ধারিত কক্ষে এসে বিছানায় গায়ে লিয়ে দিল। বড় একটা নিঃশ্বাস ফেলে চক্ষুদায় বন্ধ করে নেয়। বিড়বিড়িয়ে বলে ওঠে, তো দিলাম হোস্টেলে উঠবো, কিন্তু কোনো হোস্টেলে সিট না পেলে কি করব? ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসতে চাইছে। কালকে একবার ইউনিভার্সিটিতে যেতে হবে, কিন্তু তাকে কে নিয়ে যাবে? আজকের ব্যাপারটা শোনার পর থেকে তার নিজেরও কাউকে বলতে বিবেকে বাধে। পরেরটা পরে দেখা যাবে, আপাতত খুব দরকার। এসব ভেবেই ঘুমের রাজ্যে পাড়ি জমা সন্ধ্যা। ঘুম ভাঙতেই মনটা ভালো লাগা ছেয়ে যায় সন্ধ্যা। ফ্রেশ হয়ে দ্রুত বেগে সিঁড়ি বেয়ে নেমে আসে। বাইরে পা রাখতে স্নিগ্ধ বাতাস ছুঁয়ে যায় সমস্ত কায়া জুড়ে। মস্ত্রী গতিতে পা ফেলে এগিয়ে যায় লনের দিকে। সুস্থির দৃষ্টিতে অবলোকন করে আশেপাশে। বড় নিঃশ্বাস টেনে নেয় নিজের মাঝে। অল্প স্বল্প রৌদ্র পড়ছে লনের ছোট ছোট ঘাসের ওপর। লনের এক সাইডে ছোট্ট একটা টেবিল পাতা, আর দুটো ইজি চেয়ার। অনেকটুকু সময় লনে কাটিয়ে ভেতরে প্রবেশ করে সে। হলরুমে প্রবেশ করতে নজরে আসে কালকের মেয়েটিকে। তাকে দেখা মাত্র পুনরায় বিরক্তি ছড়িয়ে যায় মেয়েটির মুখে। পাশ কাটিয়ে হনহন করে চলে যায় উপরে। সন্ধ্যার মনক্ষুণ্ণ হলো, কষ্ট পেল। এভাবে ইগনোর কেন করছে তাকে? সে তো তাদের কোনো ক্ষতিও করেনি। টরন্টো ইউনিভার্সিটির গেটে পৌঁছেতেই চোখ ধাঁধিয়ে ওঠে সন্ধ্যার। বিশাল ক্যাম্পাস, সবুজ লন, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক বিশাল দালান। স্থাপত্যে আধুনিকতার ছাপও আছে। মুগ্ধ হয়ে পুরো ক্যাম্পাসে নজর বোলাসে। কিছুক্ষণ পূর্বেই ড্রাইভার তাকে পৌঁছে দিয়েছে ইউনিভার্সিটির সামনে। ইয়াসকে বললেও সে সন্ধ্যাকে পৌঁছে দিতে নারাজ, তাই আর জোরও করেনি ফুপি। ছোট ছোট কদম ফেলে ভিতরে প্রবেশ করে। বুকের কেমন ধরফর করছে। একদিনের স্বপ্নের ভার্সিটির আনন্দ, অন্যদিকে অচেনা পরিবেশ। শুভ্ররঙা কানাডিয়ানদের মাঝে অস্বস্তি অনুভব হয় তার। এমন না সে ফর্সা না, তবে এদের সামনে নিজেকে কৃষ্ণ রঙে মনে হচ্ছে তার নিকট। মুখের পুরো অংশটুকু ভালো করে ঢেকে কিছু দূর এগিয়ে যেতেই কর্ণে প্রবেশ করে মানুষের চিৎকার। কোনো একটা নাম নিয়ে চিৎকার করে চলেছে। মানুষের ভিড় জমে আছে কিছুটা সামনেই। কৌতূহলবশত এগিয়ে যেতেই শ্রবণ শক্তিতে বাড়ি খায় একটাই নাম, রিও। রিও। ভিড় ঠেলে এগিয়ে আসে একটা যুবক। মানুষের ভিড়ের কারণে মুখটি স্পষ্ট হয় না। সকলের উত্তেজনা দেখে আরও কিছুটা এগিয়ে যায় সন্ধ্যা। স্পষ্ট হয় ছেলেটার মুখশ্রী। লম্বা ফর্সা চামড়ার এক যুবক, চুলগুলো সম্পূর্ণ বাদামি। মুখের আদলে স্পষ্ট ছেলেটি কানাডিয়ান। গিটারের টং টাং শব্দ তুলে হুট করে গান ধরতে সকলে হৈ হৈ করে ওঠে। I used to believe we were burning on the edge of something beautiful, selling a dream. সন্ধ্যা পুরো গান মুগ্ধ হয়ে শুনতে থাকে। ছেলেটার কণ্ঠ চমৎকার। হুট করে ছেলেটার নজর এসে ঠেকে সন্ধ্যার পানে। তীক্ষ্ণ হয় যুবকটির দৃষ্টি। তার দিকে তাকিয়ে গেয়ে ওঠে, লেট মি লাভ ইউ, লেট মি লাভ ইউ।
ইউনিভার্সিটির সকল ফর্মালিটি শেষ করে বাইরে বেরিয়ে আসে সন্ধ্যা। এইটুকু করতে তার বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। অচেনা শহরে চেনা পরিচিত কেউ একজন থাকার গুরুত্ব হাড়ে হাড়ে টের পেয়েছে সে। লন দিয়ে হেঁটে আসার সময় পুনরায় নজর গিয়ে থাকে সেই ভিড়ের দিকে। না, এবার ছেলেটা নেই, কয়েকজন মেয়ে নাচে ব্যস্ত, কিন্তু এটা কেমন নাচ বুঝে আসে না সন্ধ্যার। তখন ছেলেটার দৃষ্টি খেয়াল করে ঘাবড়ে গিয়েছিল সে, তাই ভিড় ঠেলে বেরিয়ে আসে তৎক্ষণাৎ। অপরিচিত একটা ছেলের এরূপ দৃষ্টি তার ভেতরটা কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট ছিল। কি তীক্ষ্ণ সে দৃষ্টি! গেট পেরিয়ে বের হতে হতে নিজ মনে বলে উঠল, কি আজব, এখানকার সবাই এমন অদ্ভুত বৈশিষ্ট্যের কেন? দীর্ঘশ্বাস ফেলে ওড়নাটা কিছুটা টেনে নেয় সন্ধ্যা। আজ আর এখানে কাজ নেই, কালকে থেকে একদম ক্লাস করতে আসবে, এসব ভেবে গুটিসুটি পায়ে গেটের দিকে এগিয়ে যায়। দূর থেকে একজোড়া শান্ত চোখ সন্ধ্যাকে লক্ষ্য করছিল। হুট করে সন্ধ্যার কোমর ছড়ানো চুল নজরে আসতেই কৌতূহলী হয়ে পড়ে তার দৃষ্টি। অনেকটা আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে হাঁটার তালে তুলতে থাকা বেনিটার দিকে। মৃদু মৃদু বাতাস বইছে লন জুড়ে। কানাডায় এখন বসন্ত ঋতু চলছে। পাইম গাছের পাশেই দেখা যাচ্ছে চেরি ব্লসম গাছ। এই গাছটা সে খেয়াল করেনি গতকাল। গাছটা দেখেই যেন আনন্দেরা ছড়িয়ে পড়ে সর্বাঙ্গে। গাছের নিচে গিয়ে দাঁড়াতেই বাতাসের সাথে কিছু পাপড়ি ছুঁড়ে যায় সন্ধ্যার শরীরকে। মৃদু হেসে আনমনে হাত বাড়িয়ে ছোঁয়ার চেষ্টা করে সন্ধ্যা। হুট করে নিজের হাতের পাশে একটা হাত দেখে বিস্মিত হয় সে। মুখ ইচে পাশে তাকাতেই নজর আসে ইয়াসকে। মুখের আদল বদলে যায় তার। কিছুটা তড়িঘড়ি করে দূরত্ব তৈরি করে ইয়াসের থেকে। পুরো ব্যাপারটাই খেয়াল করে ইয়াস। মিহিসুরে বলে উঠল, মম বলল চলে যাচ্ছ নাকি? কোনো সমস্যা কি? শান্ত চোখে তাকালো সন্ধ্যা। পুনরায় মাথা নিচু করে বলে উঠল, না, এমনি। তাহলে যাচ্ছ কেন? ভ্রু কুঁচকে যায় সন্ধ্যার। এই ব্যাটা এত ভালোভাবে কথা বলছি কেন? আরও চোখে একটু তাকিয়ে তাড়ামো করে বলে উঠল, এমনি। কোনো সারা শব্দ না পেয়ে মাথা ওঠায় সন্ধ্যা। নিমিষে এই নেত্রে ভাসমান হয় একজোড়া চোখের গভীর দৃষ্টি, কিছুটা ঘাবড়ায় হেম দৃষ্টিতে। আর থাকার ইচ্ছে হয় না এই জায়গায় থাকার। কথা না বাড়িয়ে সামনের দিকে পা বাড়ায় সে। পেছনে থাকা মানুষটা এখনও তাকিয়ে আছে নাকি? বাড়িতে প্রবেশের পূর্বে থেমে যায় সন্ধ্যা। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাইতে দেখতে পায় একই দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়াস। ব্যাপারটা সুবিধার লাগে না। ঢোক গেলে দ্রুত কদমে ভিতরে ঢুকে যায় সন্ধ্যা। এইটুকু দেখে ইয়াসের ওষ্ঠের কার্নিশের বাঁকা হাসি ফুটে ওঠে। ব্যস্ত হাতের চুলগুলো ঠিক করে বলে ওঠে, তুমি দেখতে আসলে খুব সুন্দর সন্ধ্যা। বসন্তময় বিকেল। মিসিসাগা শহরে সৌন্দর্যের কোনো কমতি নেই। রাস্তার পাশে সারি সারি গাছ। চারিদিক মন্ত্রমুগ্ধ ন্যায় অবলোকন করে চলছে সন্ধ্যা। ফুপির সাথে হাঁটতে বেরিয়েছে সে। উদ্দেশ্য মিসিসাগা শহরটা কিছুটা হলেও চিনে রাখা। রাস্তাঘাট একদম পরিষ্কার। নিজের দেশের রাস্তার কথা চিন্তা করে আপন মনে ঢুকিল সে। সামনে একটা পার্ক। অনেকেই দেখা যাচ্ছে পার্কে ঘোরাঘুরি করছে। সন্ধ্যা ফুপির পেছনে পেছনে হাঁটতে লাগলো। হুট করে কিছু মনে পড়তেই ফুপির উদ্দেশ্যে বলে উঠল, ফুপি, তোমরা বাংলাদেশে যাও না কেন? পদচারণ থেমে যায় এলমা বেগমের। দীর্ঘশ্বাস ফেলে পুনরায় হাঁটতে হাঁটতে বলে উঠল, তোর আঙ্কেলকে পালিয়ে বিয়ে করেছিলাম রে মা। ভাইয়ারা আর বাবা ব্যাপারটা মেনে নেয়নি, তাই আর সাহসেও কুলায়নি বাংলাদেশে যাওয়ার। তাও ভাবির অনুরোধে 2বার গিয়েছিলাম তো, কিন্তু ভাইয়ারা কোনো কথা বলেনি দেখে হতাশ হয়ে আবার ফিরে এসেছি। মন খারাপের মেঘেরে এসে জমা হয় সন্ধ্যার মনে। মনে মনে প্রতিজ্ঞা করে একবার হলেও নিয়ে যাবে ফুপিকে বাংলাদেশে। সন্ধ্যা হঠাৎ থেমে যায়। রাস্তার ওপাশে বিশাল এক গার্ডেন, যেখানে রং বেরঙের টিউলিপ ফুলের ছড়াছড়ি। পল্লব ঝাঁকে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে সন্ধ্যা। এত সুন্দর দেখতে ফুলগুলো হয়তো সে বলে বোঝাতে পারবে না। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হেসে ওঠে ইলমা বেগম। মাথায় হাত বুলিয়ে বলে উঠল, সবই তো শুরু। চেরি ব্লসমের রাজ্য কানাডা তোকে বারবার মুগ্ধ করবে সন্ধ্যা। সন্ধ্যা খুশিতে আত্মহারা হয়ে পড়ে। আনন্দের সহিত বলে উঠল, আমি বারবার মুগ্ধ হতে প্রস্তুত ফুপি। সন্ধ্যা সকালবেলা ঘুম থেকে তাড়াহুড়ো শুরু করলো। গভীর নিদ্রা ছিল বিধায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কোনো মতে একটা গোল কুর্তি পরে মাথায় স্কার্ফ পেঁচিয়ে ছুটে আসলো নিচে। নিচে নেমে হাঁপাতে হাঁপাতে জুতো পরে নিল দ্রুত গতিতে। বাইরে তখনও ভোরের রোদ পুরোপুরি ওঠেনি। হালকা ঠান্ডা বাতাস ঝুঁটি করা চুলগুলো উড়িয়ে দিচ্ছে বারবার। ইলমা বেগম রান্নাঘর থেকে বের হয়ে বিস্মিত গলা বলে উঠলেন, এই এত সকালে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? জুতোর ফিতে টানতে টানতেই সন্ধ্যা বলল, ফুপি, ক্লাস নাকি আজ একটু আগে? প্রথম দিন দেরি হলে তো মানায় না, ব্রেকফাস্ট তো করে যা। শেষ কথাটুকু কর্ণপাত না করেই সন্ধ্যা ব্যাগটা এক কাঁধে ফেলে দ্রুত বেরিয়ে যায়। কালকে ফুপির থেকে জেনে নিয়েছিল কিভাবে ভার্সিটি আসা যায়, তাই আজকে একাই বেরিয়ে পড়েছে, কাউকে সাথে না নেই। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাস স্টপে পৌঁছাতে গিয়ে তার নিঃশ্বাস আরও তীব্র হয়ে উঠল। বাসে বসে বড়সড় একটা নিঃশ্বাস নিজের মাঝে টেনে নেয়। বাসের উইন্ডো দিয়ে বাইরে তাকিয়ে দেখতে থাকে বাইরের সকল পরিবেশ। পরশু হলে হোস্টেলে উঠে যাবে সে। নিবিড় ভাইয়া কাল রাতে কল দিয়ে জানিয়েছে হোস্টেলের ব্যবস্থা হয়ে গিয়েছে, কিন্তু হোস্টেলে সে নিজেকে মানাতে পারবে তো?
ভার্সিটির গেটের সামনে আসতেই সন্ধ্যার মন আনন্দে ভরে উঠল। ভিড় নেই, হইচই নেই তেমন একটা। বেশিরভাগ স্টুডেন্ট হয়তো এখনও আসেনি। গেট পেরিয়ে সে নিজের গতি বাড়িয়ে লনের দিকে এগোতে থাকে। আকস্মিক কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয়। তবে হাতে থাকা বইগুলো মাটিতে লুটিয়ে পড়েছে। সামনে কে আছে না দেখে বইগুলো তোলার উদ্দেশ্যে নিচে বসে পড়ে সন্ধ্যা। অকস্মাৎ কারো কণ্ঠ কর্ণকুহরে এসে বাড়ি খায়। হে লিটল গার্ল, চোখ কোথায় থাকে তোমার? সামনের মানুষটার গভীর কণ্ঠস্বরে মাথা তুলে তাকালো সন্ধ্যা। পরক্ষণে নিঃশ্বাস আটকে গেল তার। কালকে সেই ছেলেটা, উচ্চতা প্রায় 6 ফুট হবে হয়তো, পরনে ডার্ক ব্লু জ্যাকেট, নীলচে রঙের চোখ, চুলগুলো বাদামি। গতকাল দূর থেকে বোঝা না গেলেও এখন বোঝা যাচ্ছে ছেলেটা অসম্ভব সুদর্শন। কিছুটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সন্ধ্যা। আমি জানি আমি সুন্দর, তাই বলে এভাবে চোখ দিয়ে গিলে খেও না। আমারও লজ্জা বলে কিছু আছে। অবকথায় কিংকর্তব্য বিমূঢ় সন্ধ্যা এতক্ষণ ধরে এভাবে একটা ছেলেকে পর্যবেক্ষণ করছিল। ছি! কিছুটা শুকনো ঢোক গিলে উঠে দাঁড়ালো। ছোট্ট করে সরি দ্রুত গতিতে পালালো সে স্থান থেকে। রিও ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সন্ধ্যার যাওয়ার পানে। পরক্ষণে ঠোঁটের কোণে খেলে যায় দুষ্ট হাসি। ক্লাসে প্রবেশ করে এই সন্ধ্যা খেয়াল করলো দুই একজন তার দিকে কেমন বাঁকা চোখে তাকাচ্ছে। সন্ধ্যার কারণ বুঝতে বাকি থাকে না। একটা বেঞ্চে গিয়ে বসতেই পাশে থাকা দুটো মেয়ে ফিসফিস করে কিছু একটা বলে, যা স্পষ্টভাবে সন্ধ্যার কানে আসে। মেয়েটা কেমন কুৎসিত দেখেছ? আমাদের পাশে কেন বসলো? চল অন্য কোথাও গিয়ে বসি। নিজেদের মাঝে কথা শেষ করে উঠে অন্য বেঞ্চে চলে যায় দুজনেই। মলিন মুখে এক পলক চাইল মেয়েগুলোর দিকে। নিমিষেই মন খারাপ হয়ে যায় সন্ধ্যার। আকস্মিক পাশে এসে একটা মেয়ে বসলো। মাথা ঝাঁকড়া চুল। এক পলক দেখিয়ে নজর সরিয়ে নেয় সন্ধ্যা। অস্বস্তি থেকে কোনো কথা বলে না। মেয়েটা নিজে থেকে হাত বাড়িয়ে বলে উঠল, হ্যাঁ আমি এমিরি। তুমি কি ফরেনার? নাম কি তোমার? সন্ধ্যা। সন্ধ্যা? নাক মুখ কুঁচকে যায় সন্ধ্যার। তার নামে সবাই ইজ্জত মেনে দিচ্ছে। অদ্ভুত, তবুও শুধরে দেওয়ার চেষ্টা করে বলে উঠল, সন্ধ্যা না, এটা সন্ধ্যা হবে। সন্ধ্যা? সন্ধ্যা। থাক, তুমি আমাকে ইনা বলে ডেকো। ইনাও আমার ইনাম। ওকে, তোমার মুখে কি হয়েছে? আবার এই প্রশ্ন। কতজনকে আর এটার উত্তর দিতে হবে? কিছু বলতে যাবে এর পূর্বেই কেউ একজন ধপ করে পাশে বসলো। আকস্মিকতায় ভয় পেয়ে যায় সন্ধ্যা। বুকে থুতু ছিটিয়ে পাশে তাকাতেই নজর আসে রিও নামক ছেলেটাকে। নেত্রপল্লব বৃহৎ আকার ধারণ করে মুহূর্তেই। পাশে থাকা ছেলেটা ভাবলেশহীনভাবে তাকিয়ে আছে তার দিকে। হুট করে সন্ধ্যার মুখের সামনে চুটকি বাজে গম্ভীর সুরে বলে উঠল, এই তুমি আবার আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছ? আরে রিও, তুমি আজ এখানে? ফার্স্ট বয়কে মাঝের সারিতে দেখে অবাকই হচ্ছি। লাইফে কিছু নতুন এক্সপিরিয়েন্সের দরকার আছে বুঝলে এমিরি, ওটার জন্য আমি এখানে। এমনি কিছু বলতেই যাচ্ছিল, এর পূর্বে ক্লাসে প্রবেশ করে মিস লিনা। ক্লাস শুরু হতেই বিপাকে পড়ে যায় সন্ধ্যা। টিচারের কথা পুরোটাই মাথার উপর দিয়ে যাচ্ছে তার। এমিরি আর রিও সব লিখেই চলেছে। রিও নোটে একটা উকি দিতেই তার কানের কাছে কিছুটা এগিয়ে আসে রিও। ফিসফিস করে বলে উঠল, তোমার কি আসলেই নজর খারাপ? এভাবে উকিঝুঁকি দিয়ে কি দেখতে চাইছো? রিওর ফিসফিসে কণ্ঠস্বর সন্ধ্যার কানে ঢুকতে মুখটা আরও বিবর্ণ হয়ে গেল। কিছুক্ষণ তবদা মেরে তাকিয়ে থেকে তড়িঘড়ি গা সরিয়ে নিল। রিওর গম্ভীর মুখে তখনও দুষ্ট হাসিটি স্পষ্ট। আমি নোট দেখছিলাম, নিজেকে ব্যাখ্যা করতে গিয়ে বলে উঠল সন্ধ্যা। রিও কাঁধ ঝাঁকালো। একবার সামনে তাকিয়ে মিসকে দেখে নিয়ে সন্ধ্যার পানে দৃষ্টি নিক্ষেপ করলো। পুনরায় ফিসফিস করেই বলে উঠল, আসলে নোট দেখছিলে নাকি ধরা পড়ে নতুন অজুহাত দিচ্ছ? সন্ধ্যার এবার বিরক্ত বোধ করলো। একবার ভ্রুকুচকে তাকিয়ে তার কথা বাড়ালো না। মনে মনে কয়েক দফা গালমন্দ করল রিওকে। অন্যদিকে এমিরি অনেক চেষ্টা করেও হাসি আটকাতে ব্যর্থ হলো। ক্লাস শেষ হতেই রিও ব্যাগ গুছিয়ে দাঁড়ায়। তার কিছু কাজ আছে, আজকে আর ক্লাস করা যাবে না। যাওয়ার পূর্বে একবার চক্ষুদয় বুলিয়ে নেয় সন্ধ্যার মুখশ্রীতে। ঝলসে যাওয়া স্থানটা গভীর দৃষ্টিতে কয়েক সেকেন্ড পর্যবেক্ষণ করলো। হুট করে সন্ধ্যার দৃষ্টি রিওতে আটকাতে হকচকিয়ে যায় সে। এভাবে রিওকে তাকিয়ে থাকতে দেখে স্কার্ফটা কিছুটা টেনে আড়াল করে নেয় মুখের একাংশ। রিও সামান্য ওষ্ঠকোণ ঝাঁকিয়ে বলে উঠল, আমি যাচ্ছি গাইস, আজকে আর ক্লাস করা হবে না। উফ, বাঁচা গেল। কি বললে? সন্ধ্যা রিওর কথা শুনে হালকা ভেঙচি কাটে। অন্যদিকে ফিরে মৃদু সুরে বলে উঠল, কিছু না। ওকে, বাই দ্য ওয়ে সন্ধ্যা, তোমার নামের উচ্চারণটা একটু কঠিন কিন্তু চেষ্টা করব। সন্ধ্যা দাঁত চেপে সংশোধন করলো। তাতেও যেন কিছুই যায় আসলো না রিওর। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ সেইটাই সন্ধ্যা। চোখ টিপ দিয়ে বেরিয়ে গেল সে। নিমেষেই সন্ধ্যার রক্ত গরম হয়ে উঠল বিরক্তিতে। ছেলেটা আস্ত এক বদমাস। প্রথম দিনে কেউ একটা মেয়ের সাথে এমন আচরণ করে, তাও আবার অপরিচিত অন্য দেশের মেয়ের সাথে। এমিরি পুরো দৃশ্য দেখে হো হো করে হেসে ফেলে। রিও আসলে খুব দুষ্টু।
কিন্তু মানুষ হিসেবে খারাপ না। তোমাকে একটু বেশি খ্যাপাচ্ছে মনে হয়। সন্ধ্যা নোট করতে করতে বিড়বিড় করে, প্রথম দিনেই যদি এইভাবে মাথার উপর চড়ে বসে, পরবর্তীতে কী হবে? ঘর অন্ধকার। দিনের আলো অনেকটাই কমে এসেছে তখন। শুধু ড্রিম লাইট জ্বলছে একটা। কক্ষে থাকা কৃত্রিম শীতলতায় নিদ্রায় আচ্ছন্ন সন্ধ্যা। ভার্সিটি থেকে এসে ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দিয়েছিল তৎক্ষণাৎ। নরম বালিশে মস্তক পুরো ডুবে আছে। হুট করে কক্ষের দরজাটা খুলে যায়। ভেতরে প্রবেশ করে ইলমা বেগম। কক্ষের সকল লাইট জ্বালিয়ে ঘরটাকে আলোকিত করে ফেলে। নেত্রপল্লব পিটপিট করে উঠে সন্ধ্যার। কর্ণপাত হয় ইলমা বেগমের স্নেহময় কণ্ঠ। সন্ধ্যা মা, উঠ এখন। সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা আরো মরা ভেঙে উঠে বসে। ঘুমিয়ে থাকার কারণে শরীর মন দুটো সতেজ হয়ে গেছে। ফুপিকে দেখে ছোট্ট একটা হাসি দিয়ে ফ্রেশ হয়ে আসে। ইলমা বেগম ঘর গোছাতে গোছাতে বলে উঠল, একটু পর ইনায়া আর ইয়াসের সাথে শহরটা ঘুরে আসবি। কালকে তো আবার হোস্টেলে উঠবি। যাওয়ার আগে একবার ঘুরে দেখবি না রাতের শহর? আমি ওদের সাথে? হ্যাঁ, যাবি। কানাডা এসেছিস, আর একটু ঘুরে দেখবি না? সন্ধ্যা ঘোরার কথা শুনে আর লোভ সামলাতে পারল না, চট করে রাজি হয়ে গেল। ইলমা বেগম চলে যেতেই ভাবনায় মগ্ন হয় সন্ধ্যা। ওই মেয়েটা যে ইয়ানা, সন্ধ্যার আর বুঝতে বাকি থাকে না। কিন্তু মেয়েটা তো তাকে পছন্দ করে না। যদি সে গেলে সিন ক্রিয়েট করে তখন? থাক, তখনেরটা তখন হবে। এইসব ভেবেই সে তৈরি হতে শুরু করে। রাতের মিসিসাগা শহরটা অপরূপ মনে হলো সন্ধ্যার কাছে। আফগান প্লেস রেস্টুরেন্ট কানাডার অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর একটা। এখানে হালাল সকল খাবার পাওয়া যায়। বড় বড় কাচের ভবনগুলো আলো ঝিলিকে চকচক করছে। রেস্টুরেন্টে ঢুকতেই মিনিমাল লাইট, কাঠের ডেকোরেশন, সবই সন্ধ্যার মন টেনে নিল। মুগ্ধের ন্যায় সবটাই পর্যবেক্ষণ করলো। এরই মাঝে কানে এসে বাড়ি খায় ইয়াস আর ইয়ানার কথা। ইয়ানা কিছুটা বিরক্ত নিয়ে বলে উঠল, মম, এখানে কেন পাঠালো ভাই? ফ্রেন্ডসদের সাথে পার্টি ছিল আমার। সন্ধ্যার সামনাসামনি চেয়ারে বসে আছে ইয়াস। প্রথমে তার চোখ গেল সন্ধ্যার দিকে। মেয়েটা উৎসুক দৃষ্টিতে সব কিছু দেখে চলেছে। দৃষ্টি ফিরিয়ে নেয় ইয়াস। ইয়ানার দিকে তাকিয়ে বলল, একদিনের জন্য পার্টি বাদ দিলে তোমার খুব বেশি ক্ষতি হবে বলে মনে হয় না। ইয়ানা প্রচণ্ড বিরক্ত অনুভব করে। রাগ হয় নিজের ভাইয়ের উপর। সে এই বাংলাদেশি মেয়েটাকে সহ্য করতে পারছে না একদম। আর এখন কি না এর সাথে বসে ডিনার করতে হবে? অসম্ভব। হুট করে দাঁড়িয়ে যায়। অবাধ্যের মতো বলে উঠল, তোমরা থাকো, আমি গেলাম পার্টিতে। এখানে বসে থাকা আমার পক্ষে সম্ভব না। ওকে, যাও। ভাইয়ের অনুমতি পেতে ইয়ানা গটগট করে জায়গা ছেড়ে চলে গেল। এখন কেবল সন্ধ্যা আর ইয়াসই রয়েছে। ইয়ানা চলে যাওয়ায় অস্বস্তি ঘিরে ধরে সন্ধ্যাকে। ইয়াসের সাথে সে ফ্রি হতে পারছে না। খাবার অর্ডার করে ইয়াস সন্ধ্যাকে জিজ্ঞেস করে, খাওয়া দাওয়া শেষে কোথায় ঘুরতে চাও? ইয়াসের কথায় ধ্যান ভাঙল সন্ধ্যার। ইয়াসের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কি জিজ্ঞেস করছে। মাথায় কথাটা খেলতে ধীরে সুস্থে জবাব দিল, আমি তো এখানকার কিছুই চিনি না, তাই জানিও না। ইয়াস কিছু বলার পূর্বেই একটা মেয়ে উপস্থিত হলো। সন্ধ্যা মনোযোগ দিয়ে দেখল মেয়েটাকে। বাদামি স্ট্রেট করা চুল, গায়ের রং ধবধবে সাদা, হাঁটু পর্যন্ত গোল জামা পরনে। মেয়েটা এসেই ঝুঁকে চুমু খেল ইয়াসের ঠোঁটে। এতে সন্ধ্যার চক্ষু চড়ক গাছ। এই কী রে বাবা, দিন দুপুরে এভাবে চুমু, তাও আবার পাবলিক প্লেসে? আশেপাশে একবার দৃষ্টি ঘুরিয়ে দেখে নেয় না, কেউ তো তাকায়নি। ইয়াস প্রথমে কিছুটা অবাক হলো, মেয়েটাকে দেখে দৃষ্টি স্বাভাবিক হয়ে যায়। ঠোঁটের কোণে ফুটে ওঠে স্মিত হাসি। মেয়েটাও সামান্য হেসে ইয়াসের পাশে চেয়ার টেনে বসে পড়ল। ইয়াসকে উদ্দেশ্য করে বলে উঠল, এখানে কি করছো বেবি? কথাটুকু বলি ইয়াসের হাত আঁকড়ে ধরে। ব্যাপারগুলো ইন্টারেস্টিং মনে হলো সন্ধ্যার কাছে। কৌতূহল নিয়েই তাকিয়ে থাকে মেয়েটার দিকে। ইয়াস প্রশ্নের জবাবে উত্তর দেয়, কাজিনকে একটু ঘুরতে নিয়ে এসেছি। ও সন্ধ্যা আমার কাজিন। হে প্রিটি। হ্যালো। কথাটুকু বলে আর কিছু বলার মতো খুঁজে পায় না সন্ধ্যা। ইয়াস আর মেয়েটি নিজেদের মাঝে কথা বলছে। মেয়েটা হয়তো কিছু একটা নিয়ে ইয়াসকে জোর করছে, যেটা ইয়াস খুব একটা খুশি বলে মনে হচ্ছে না। সন্ধ্যা সেদিকে আর নজর দেয় না। চক্ষুদয় নিক্ষেপ করলো উইন্ডোর বাহিরে। রাত্রি শহরটা যেন পুরো জেগে উঠেছে। বাইরের মানুষের কোলাহল কম নয়। দিনের বেলা এত মানুষ কখনোই চোখে পড়ে না। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসে। ইয়াস সামান্য একটু খেয়ে উঠে দাঁড়ায়। সেই সাথে উঠে দাঁড়ায় মেয়েটাও। ইয়াস একটু ইতস্তত করে বলে উঠল, সন্ধ্যা তুমি একটু বসো, খাবারগুলো শেষ করতে করতে আমি চলে আসবো। চিন্তা করো না, বিল পে করে দিচ্ছি। সন্ধ্যা কিছু বলবে এর পূর্বেই দুজনে বেরিয়ে যায়। বিস্ময় নিয়ে তাদের বেরিয়ে যাওয়া দেখতে থাকে সন্ধ্যা। তাকে একা ফেলে সকলে এইভাবে চলে গেল। এমনিতেই অচেনা জায়গা, তার উপর একা অচেনা পরিবেশে খুব অস্বস্তি হচ্ছে তার। বসে অপেক্ষা করতে করতে পুরো খাবার শেষ হয়ে যায়। তাও ইয়াসের ফিরার নামগন্ধ নেই। এবার কিছুটা টেনশনে পড়ে যায় সন্ধ্যা।
মোবাইল বের করে সময় দেখতে টেনশন আরও বেড়ে যায়। প্রায় 11টা বাজতে চলল, কিন্তু ইয়াশ কোথায়? বাসার রাস্তাও চেনা নেই যে একা একা যাবে। দেখতে দেখতে 12টার ঘন্টা বেজে উঠে টেনশনে বুক ধুকপুক করছে তার। রেস্টুরেন্টও বন্ধের পথে। না, এখানে আর কতক্ষণ বসে থাকবে ভাবে চক্ষুদয় ছলছল করে ওঠে। ব্যাগটা কাঁধে তুলে উঠে দাঁড়ায়। অশ্রুসিক্ত চক্ষুদয় আড়াল করেই বেরিয়ে আসে রাস্তায়। তখনকার দেখা মানুষের ভিড় এখন প্রায় শূন্য বললেই চলে। একদম নিরিবিলি হয়ে পড়েছে চারদিক। করুণ চাহনি নিক্ষেপ করে আপন মনে বলে উঠল, আর কখনো কাউকে বিশ্বাস করে বের হব না। এখন এই রাতের বেলা একা একা কোথায় যাব আমি? কিছুটা সামনের দিকে এগিয়ে যায় সন্ধ্যা। মধ্যরাত হয়, কিছুটা শীত শীত অনুভব হয় তার। দুহাতে কাঁধ জড়িয়ে সামনে এগিয়ে যায়। আকস্মিক কয়েকটা ছেলেকে এগিয়ে আসতে দেখে পদচারণ থেমে যায় নিমিষেই। ছেলেগুলো কেমনে হেলে দুলে হাঁটছে, সামনে কোনো সাহস পায় না আর। ছেলেগুলো হুট করে থেমে গেল। সন্ধ্যার দিকে তাকে কিছু একটা বিড়বিড় করে ওঠে। পরক্ষণে দ্রুত কদমে এগিয়ে আসতে থাকে সন্ধ্যার দিকে। এতে যেন অন্তরাত্মা কেঁপে ওঠে তার। কোনো দিকে না তাকিয়ে পেছন ফিরে ছুটতে শুরু করে। পেছন ফিরে একবার অবস্থান বোঝার চেষ্টা করে। লোকগুলোকে ছুটে আসতে দেখে ডুকরে কেঁদে উঠল সন্ধ্যা। ছুটতে ছুটতে মনে মনে আল্লাহকে ডেকে চলেছে। আকস্মিক কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে ছিটকে পড়ে সে। মাথা উঁচিয়ে সামনে রিওকে দেখে যেন আশার আলো দেখতে পেল। রিও কোনো দিকে খেয়াল না করে বিদ্রুপ করে বলে উঠল, এত রাত এখানে কি করছো? এখানেও আমার পিছু নিতে নিতে চলে এসেছো নাকি? আমাকে হেল্প করো প্লিজ। মুহূর্তে করুণ চাহনি নিক্ষেপ করে রিওর পানে। তার এমন দৃষ্টি দেখে ভ্রু যুগল কুঁচকে যায় রিওর। সামনে তাকে কিছু লোককে এগিয়ে আসতে দেখে বুঝতে বাকি থাকে না ঘটনা কি হয়েছে। নিমিষে শীতল হয় দৃষ্টি। সন্ধ্যার দিকে হাত বাড়িয়ে বলে ওঠে, উঠে এসো, ভয় পাওয়ার কিছু হয়নি, আমি আছি তো। আমি আছি তো কথাটা শুনে সন্ধ্যার চক্ষুতে অশ্রুসিক্ত হয়ে পড়ে। রিওর বাড়িয়ে দেওয়া হাতটাকে শক্ত করে আঁকড়ে ধরে উঠে দাঁড়ায়। লোকগুলো এসে থেমে যায়। একজন ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, ওকে আমাদের কাছে রেখে এখান থেকে চলে যা, নাহলে তোর কি অবস্থা করব ভাবতে পারিস না। কথাটুকু শুনে যেন বড্ড মজা পেল রিও। হো হো করে হেসে উঠে বলে উঠল, আমাকে হুমকি দিস? এত সাহস তোদের? আমি কে জানিস তোরা? সকলে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে। সন্ধ্যাও কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে রিওর দিকে। এখন কি সিনেমার মতো মারামারি করবে রিও? সে ইচ্ছুক মারামারি দেখতে, কিন্তু তার ভাবনা জল ঢেলে দিয়ে রিও বলে উঠল, থাক, তোদের জানা দরকার নেই, পালাও সন্ধ্যা। হাতে টান অনুভব করতে চমকে যায় সন্ধ্যা। দিক বিদিক ভুলে ছুটতে থাকে রিওর সাথে।